প্রধানত দুইটা লাইনে আমি ফোকাস করতে চাচ্ছি। একটা হচ্ছে ডেস্টিনি কিভাবে কোথায় স্টার্ট হবে, বিনিয়োগের কি হবে, দুইটার মধ্যে থেকে যায়। আমি বিনিয়োগের ব্যাপারটা যদি বলি, সেটা হচ্ছে বিনিয়োগের টাকা আমরা ফেরত দিতে চাই শুরু থেকেই, কিন্তু এটা রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্র বলতে এখানে আমি বিচার বিভাগকে বুঝাচ্ছি। রাষ্ট্রের একটা সুনির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে যে আমরা বিনিয়োগটা কিভাবে ফেরত দেবো। দুইটা রায় হচ্ছে, একটা রায়ের মধ্যে কোনো গাইডলাইন দেওয়া হয়নি যে তোমরা এইভাবে বিনিয়োগ টাকা দাও। কারণ গাইডলাইন দিলে আমাদের জন্য সুবিধা হতো, আর গাইডলাইন দিলে তখন অন্য জিনিস হতো, ইচ্ছা করে দেয়নি যারা বাদী, তারা ইচ্ছা করে গাইডলাইনটা দেয়নি। কেন দেয়নি? তারা যারা গাইডলাইন দিলে তাহলে সব সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট সব ছেড়ে দিতে হয়। তাই আমাদেরকে গাইডলাইন না দিয়ে আপনার আমার সম্পত্তি, আমরা যে সম্পত্তি করছি, আমরা যে ব্যাংকে টাকা রাখছি, এটা তো আর ব্যাংকের টাকা না। এটা কি রাষ্ট্রের টাকা? ব্যাংকের টাকা, আমাদের টাকা। তো আমাদের টাকা কি হিসাবে এটাকে বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে দেওয়া হলো? এ তো দেখি দুই বিড়ালের রুটি ভাগ করে বান্দরের পিঠা ভাগ খাওয়ার মতো গল্প। দুই বিড়াল মিলে একটা রুটি চুরি করে আছে, আর এবার ভাগ করতে যায় নিজেরা নিজেরা ভেজালে বসে পড়ে। বান্দরে বলছে আপনি ভাগ করে দেন, আপনি যেহেতু বিচারপতি। এখন বিচারপতি ভাগ করতে যায়, যখন রুটির মাঝখানে অর্ধেক করছে, একদিকে তো সব একটু বেশি হবেই। তো যেদিকে একটু বেশি হয় বান্দরের ভেতরে ছিঁড়ে একটু খায়, আবার এদিক কম হয়ে যায়, ওদিক থেকে খায়। এরপর তো রুটি সাইজ যখন ছোট হয়ে আসছে, তখন বিড়ালরা বুঝছে যে আমরা তো ভুল জায়গায় ভাগ করতে আসছি। তো তাহলে এখন উপায় কি? বলে চলো আমাদের নিজের পিঠা নিজে ভাগ করি। তো বান্দররা বললো যে স্যার, আপনি যা হয়েছে অনেক পরিশ্রম করছেন, আমাদের পিঠা আমরাও দিয়ে দেন, আমরা ভাগ করে নিই। আমি যে অনেক পরিশ্রম করছি এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে এই সার্ভিস চার্জ পাবো, সেটা খেয়ে বলে না। আমার তো মনে হচ্ছে এইভাবে আমাদের পিঠা খাওয়ার ধান্দা করছে রাষ্ট্র। তাহলে ওনারা আমাদের সম্পত্তি কি করে রাষ্ট্রের অনুকূলে দিতে বলে, আমি পৃথিবীর কোন আইন বাদ দেন, কোন ব্যাককল লোক এই কাজ করবে। একটা ব্যাককল লোক আপনি আমাকে বলতে পারেন যে রফিকুল আমিন, তুমি এত টাকা আদায় করছো এবং এত টাকা তোমাকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো, প্রয়োজনে তুমি সম্পত্তি পাশে যা করো না করো কি করবা, যদি ওই সম্পত্তি পিছনে টাকা না হয় তুমি দরকার নিজের সম্পত্তি বেচবা, সেখানে যদি টাকা না হয় তাহলে তোমাকে আরো সাজা ভোগ করতে হবে সেটার জন্য। এগুলো তো বলে নেই। বাস আমার সম্পত্তিটা ওনারা ভাগ্য করে নিয়ে যাচ্ছে। আমরা এটার বিরুদ্ধে আপিল করেছি, আপিল চলমান, আপিল অ্যাকসেপ্ট হয়েছে। আপিলে কি হয় দেখেন। তাহলে আপিলে যেটা হতে পারে, আমরা দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো যে আমরা যারা যারা বিনিয়োগকারীরা বিনিয়োগ নেবে, কারণ সবাই নেবে না আমি জানি, তাদেরকে আমরা বিনিয়োগের টাকাটা যথাযথ হাতে ফেরত দিতে চাই। তাই এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকেন, বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমার তো আন্তরিকতা আছেই, আমাদের আবার সক্ষমতা আছে, আমাদের টাকা আছে, সম্পত্তি আছে। শুধু একটা অর্ডার লাগবে, একটা মানে জুডিশিয়াল অর্ডার ছাড়া এটা করা যাবে না। কারণ জুডিশিয়াল অর্ডার ছাড়া যখন আমি সম্পত্তি বেচতে যাব, কোন প্রতিষ্ঠানের সম্পত্তি কিন্তু জুডিশিয়াল অর্ডার ছাড়া বেচা যায়। তো তখন আমাকে ধরবে যে তুমি কি এটা বিক্রি করার। তো এইটার জন্য আদেশের জন্য বিষয় দিচ্ছি, একটা জুডিশিয়াল সিদ্ধান্ত হয়েছে 2022 সালে, সেটার এখন পর্যন্ত আপিলের কোনো কিছু সিদ্ধান্তই যায়নি। আর এটা হলো জানুয়ারির 15 তারিখে, এটা কবে দিবে আল্লাহ জানে। তাহলে কি আমরা বসে থাকবো? বলে থাকবো না। আমরা অফ রেকর্ডে যখনই আমাদের ফান্ড পুরো দিক থেকে তৈরি হবে, আমরা অফলাইনে আপনাদেরকে, অফলাইন মানে কি, রেকর্ড লাইন ছাড়া আপনাদেরকে ধারাবাহিকভাবে যা যেভাবে টাকা পাওয়ার আছে দিতে থাকবো, নথি রেখে দেবো যে আমরা দিচ্ছি। আমি এই কথাটা কিন্তু আদালতে বলে আসছি, আদালত যদি আমাকে নির্দেশ নাও দেয়, আমি কিন্তু বাইর হওয়ার 1 মাস পর থেকে আমি কাজ শুরু করবো, মানুষের টাকা ফেরত দেওয়ার জন্য। আর এই দাবিটা করে কিন্তু কোর্টে আমি আপিল করছি, আপিল ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু সিদ্ধান্তটা আসে, এটা হয়তো ঈদের পরে আসতে পারে। এখন আসেন বিনিয়োগের টাকা, দুই জায়গায় বিনিয়োগ করছিলাম, একটা হচ্ছে গাছের প্যাকেজে, আর একটা হচ্ছে শেয়ার। আপনারা কি জানেন আপনাদের টাকাগুলোকে আমি কি করছি? এটা আপনাদের জানার ইচ্ছা থাকা উচিত। সমিতির টাকা এবং গাছের টাকা থেকে আমাদের অপরাধ কি? কেন আমাদেরকে ধরে নিয়ে গেলো, আমাদের বিরুদ্ধে মামলা কেন করা হলো, এই বিষয়টা আপনারা অনেকে পরিষ্কার না, আমি জানি, কেউ জানে না। আমাদের বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির মামলা হয়নি। খেয়াল করবেন, সব কথাগুলো যা বলি খুব খেয়াল করে শুনবেন, কারণ দুর্নীতির মামলায় আমাদের দুর্নীতি দমন ধরছে, কিন্তু দুর্নীতির মামলা দেয়নি। আমাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা দেয়নি, আমাদের বিরুদ্ধে ফটুয়াতি মামলা দেয়নি, জালিয়াতির মামলা দেয়নি।
তাহলে মামলা কি দিচ্ছে? মানি লন্ডারিং। এখন মানি লন্ডারিং কেমন হলো? ওই যে টাকাটা আপনাদের থেকে নিয়ে আরো কয়েকটা কোম্পানি করছি, 24টা কোম্পানি করছি, এটা মানি লন্ডারিং হয়ে গেছে। ওই যে টাকাটা নিয়ে ওখান থেকে 43% কমিশন আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা মানি লন্ডারিং হয়ে গেছে। আর আমরা মানি লন্ডারিং এ ফাঁসলাম কেমনে? আমরা ভাবছি ওই টাকা থেকে আমরা বেতন নিছি, ডিভিডেন্ড নিছি, এগুলো মানি লন্ডারিং হয়ে গেছে। কেন? না, এই টাকা থেকে কেউ কোনো টাকা দিতে পারবে না। কারণ বললাম ঠিক আছে, বেতন তো শুধু আমরা 10-12 জনে নেইনি, 3000 কর্মচারী নিছে, অন্তত 49 জন শেয়ার হোল্ডার ডিভিডেন্ড নিছে। সবাই আসামি করলেন না কেন? এই কথা কোনো জবাব দিতে পারেনি তারা। কারণ ডিভিডেন্ড তো সব শেয়ার হোল্ডার নিছে, বাইসে 19 জন কেন দিতে হবে? যেটা তার পছন্দ হয়েছে 19 জনের বিরুদ্ধে দিয়ে বসে আছে, তাই না? সোজা কথা হচ্ছে, আমার জানা মতে, আমার উকিলের ভাষ্য মতে, আদালতকে আমার প্রতিপক্ষ বা বাদী পক্ষ সন্তোষজনক উত্তর দিতেই পারেনি। তা আপনি বলুন তাহলে সাজা হয়েছে কেন? সাজা হওয়ার জন্য সন্তুষ্টি লাগে না, সাজা হওয়ার জন্য হচ্ছে তদবির। তদবির করে আমাদেরকে এই সাজাটা দেওয়া হয়েছে। তদবির টিকবে না। আমরা যখন মহামান্য হাইকোর্টে যাবো, দেখবেন এই সমস্ত আদেশ আর আদেশের জায়গায় থাকবে না। একটু আমাদেরকে ভোগালি আর কি, আর কিছু। তো আমরা কিন্তু কোনো টাকা আত্মসাৎ করে নিয়ে শোনা নেই। ওই যে বললাম, এরপরে আমি জমি কিনছি, এটা মানি লন্ডারিং। বিনিয়োগ করছি, এটা মানি লন্ডারিং। হোটেল কিনছি, এটা মানি লন্ডারিং। সিনেমা হল কিনছি, এটাও মানি লন্ডারিং। তো এখন দেখা গেছে বাংলাদেশে ওনাদের ডেফিনিশন হচ্ছে মানি লন্ডারিং এর আওতার বাইরে আর কোনো কোম্পানি নেই। কি এক অদ্ভুত মানি লন্ডারিং এর সংজ্ঞা! এটা নিয়ে কোনো ল ফোরামের, কোন জাস্টিস ডিপার্টমেন্টের কারো কোনো মাথা ব্যথা নাই যে দুদক কিভাবে এই মানি লন্ডারিং এর সংজ্ঞাটা সংজ্ঞায়িত করেছে। এটা দেখার বিষয় হয়ে গেছে। কিন্তু টক শোতে আমি কথাটা উঠাবো, আমি যখন সুযোগ পাবো আমি দাবি করবো যে আগে চলেন আমরা সংজ্ঞায়িত করি মানি লন্ডারিং মানে কি। একদম উকিল প্যানেল নিয়ে বলবো ইনশাআল্লাহ। কারণ আমার বুঝতে হবে কিভাবে মানি লন্ডারিং হলো। আমি বলতেছি যে আমার স্ত্রীকে আমি রাত বেশি হয়ে যাওয়াতে তাকে আমি আমার শ্বশুর বাড়ি থেকে রিক্সা যোগে বাড়িতে আনছি, এবং পথে আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে। এই ধরনের একটা গল্প করতেছি। ওনারা বলতেছে না, উনি চৌধুরী সাহেবের মেয়েকে অপহরণ করে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে উনি নির্যাতন করেছেন। আমি বলতেছি বারবার, ভাই চৌধুরী সাহেবের মেয়েটা আমার ভাই। বলছে এগুলা দেখার আমাদের সময় নেই। এখানে নারী নির্যাতন হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, অপহরণ হয়েছে, ধারা যতগুলো আছে সব দিয়ে দিছে। কিন্তু বেসিক্যালি লোকটাকে আমার বউ ওর সাথে শ্বশুর বাড়ি থেকে আসে। এই হচ্ছে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার দুরবস্থা। যেভাবে পাশে এভাবে ব্যাখ্যা দিয়ে মামলা করে দিচ্ছে। স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করিয়া মানি লন্ডারিং করিয়াছে। তো স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর কিভাবে হয়েছে? প্রথম আপনি আমার টাকা দিচ্ছেন, এটা আমি ব্যাংকে পাঠাইছি, এই হলো স্থানান্তর। ব্যাংকের থেকে টাকাটা বেতন হিসাবে আমার অ্যাকাউন্টে গেছে, আর কমিশন হিসাবে আপনার পকেটে গেছে, এই হলো রূপান্তর। তো স্থানান্তর, রূপান্তর আর কি হস্তান্তর। সেখান থেকে আপনার হাতে টাকা দিছি, হস্তান্তর হয়ে গেছে। আপনি মনে করেন না মানি লন্ডারিং এখান থেকে বিদেশে টাকা উঠেছে, এটা একবারও বলেনি। শুধু একটা কোম্পানি ছাড়া, একটা কোম্পানি সম্বন্ধে বলছে আমি বিদেশে টাকা পাঠিয়েছি, তার আমার কথা বলে না, ওনার স্টাফরা পাঠিয়েছে। সেটা হলো বেস্ট এয়ার। বেস্ট এয়ারের 42 কোটি না 43 কোটি টাকা। এটা আপনার আমাদের বেস্ট এয়ারের এয়ারক্রাফট কেনার সময় কি অগ্রিম দিছে। আর দুইটা বলছে আমি ধানের বীজ কিনতে যা $2 লক্ষ ইয়েতে পাঠিয়েছি, হংকং পাঠিয়েছি, যেটার কোনো এভিডেন্সই নেই। আর একটা বলছে যে এয়ার সিস্টেম লিমিটেডের আমি এজেন্সি দিতে যাই $1.5 লক্ষ দিছি। দেখ কই $2 লক্ষ, কই $1.5 লক্ষ, যেগুলো সংখ্যা হিসাব করলে 2-4 কোটি টাকা, সবগুলো বান্ডেল করলে 100 কোটি টাকা হবে না, যেটা তারা বলছে। আর আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 4400 কোটি টাকা মানি লন্ডারিং। বুঝতে পারতেছেন? আজকে যদি তারা 100 কোটি টাকা মানি লন্ডারিং করতো, তাহলে বুঝতাম যে হয় বেস্টার হয়তো 42 কোটি যে ওই বিদেশি লোকটা দিয়ে দিছে। এটা দিছে কিন্তু আমি না, আমাদের একজন বিদেশি লোক ছিল, যিনি ছিলেন সিইও, রিকি ফিকি। সেই কাজ করছে। সে বুঝে না বাংলাদেশের থেকে যে $1 লাখ, মানে $4000 উপরে কোনো টাকা বিদেশে জিনিস কিনে। এখন যেমন আপনারা যদি অনলাইনে কিনেন, অনেক রেস্ট্রিকশন আছে জানেন তো। এখন কিন্তু সরকার আইন করছে, এখনকার আইন থেকে আমি বেকুব হয়ে গেছি। এখন সরকার বলতেছে $1 লক্ষ মাল কিনা পর্যন্ত এলসি খোলা লাগবে না। এটা একদম লেটেস্ট আইন।
আমরা ওই ভুলটা আগে করছে আমাদের একটা কোম্পানি বেস্ট, যেটা এখন আইন হয়েছে। কি অদ্ভুত না? তো $1 লক্ষ নিয়ে তো তাদের আপত্তি নেই, তাদের আপত্তি হচ্ছে 4400 কোটি টাকা পুরাটাই মানি লন্ডারিং হয়ে গেছে। তার মধ্যে আপনাদেরকে যে 1456 কোটি টাকা ইয়ে দিছি, কমিশন দিছি, পুরাটাই মানি লন্ডারিং হয়ে গেছে। জানি এবার কোন দিকে যাবে। মানি লন্ডারিং এর সঙ্গে এখন স্কুল খুলা শিখতে হবে। যাক, দুঃখের কথা শেয়ার করলাম, বুঝছেন, ভালো লাগে না। তো আপনাদের বিনিয়োগের টাকা কোনো অপচয় হয়নি, যেটা হচ্ছে সেটা শুনে। আপনাদের বিনিয়োগের টাকা থেকে আমি যেটা করেছি, যেটা জজ সাহেব আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনি যে বিনিয়োগের টাকা থেকে 43% কমিশন দিয়ে দিচ্ছেন আপনার বিনিয়োগকারীদেরকে, এটা ভালো কাজ করছেন, ঠিক আছে, কিন্তু আপনি টাকার জোগান দেবেন কিভাবে? আর এটা পৃথিবীর ইতিহাসে কোনো কোম্পানির ক্ষেত্রে এই আইন আছে কিনা? আমি বললাম দেখেন, পৃথিবীতে কোনো কোম্পানি কমিশন দেয় কিনা এই উদাহরণ দিয়ে আমি করি না। আমি একটা উদাহরণ জানি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রিমিয়ামের 80% কমিশন দিয়ে, প্রিমিয়ামের 80% টাকাই দিয়ে দেয় কমিশন হিসাবে। কথা হয়তো আপনাদের জীবন বীমা না, আমি জীবন বীমা তো আপনি আমার বলেন না, আমি বলছেন কোনো কোম্পানি, আমি উদাহরণ দিয়ে দিছি। আচ্ছা, জজ সাহেব সন্তুষ্ট হয়ে গেছে। বলে এখন যে আপনি যে 5700 টাকা, যেটা মনে করেন 10,000 টাকার মধ্যে 4300 টাকা কমিশন দিয়ে দিচ্ছেন, কারে কারে দিচ্ছেন? আমি সেই লাইনে যা আছে সব মাল্টিলেভেলে সবাই নিয়ে গেছে। আর বাকি টাকা কি করছেন? 5700 টাকা, সেটা দিয়ে আমি সম্পদ করছি। সেই সম্পদের কি অবস্থা? নিচে আছে, ওনারা পাহারা দিচ্ছে, পুলিশের কাছে আছে। তো আপনি তাহলে বাকি 4300 টাকা থেকে দিবেন। তখন আমি ওনাকে বলছি এই 5700 কোটি টাকার সম্পদের দাম স্যার এখন 55,700 টাকা হয়ে গেছে, এত গুণ বাড়ছে। বলে তাই নাকি? বলছে হ্যাঁ, আমি যে সম্পদ কিনে রাখছি যেটা 5700 টাকা লাগছে, সেটা 50,000 টাকার উপরে ভ্যালু হয়ে গেছে। সুতরাং আমি নিশ্চিন্তে তাদের তো দিতেই পারবো, আমাকে যদি সুযোগ দেয়া হয় আমি লাভ সহ দিতে পারবো। বলে সুযোগ দেওয়া মানে আমি সে আপনি আমাকে সুযোগ দিয়ে অনুমতি দিতে হবে, হুকুম দিতে হবে যে আপনি টাকা দেওয়া শুরু করেন। আপনি হুকুম না দিলে কিন্তু আমি টাকা দিতে পারবো না, এগুলো বলে আসছি। কিন্তু ওনাকে হুকুম দিতে দেওয়া হইল না, কারণ তারাও জানে হুকুম দিলে কিন্তু টাকা দেওয়া শুরু হবে। তো কি করতে হবে? জিনিসটাকে একটা ভেজালের মধ্যে রাখতে হবে। যুবকের মতো, যুবকের লোকেরা যেভাবে ধরা খাইছে, আইটিসি এর লোকেরা যেভাবে ধরা খাইছে, আমাদেরকে ধরা খাওয়া পার্টি বানাইতে হবে, দশা চক্রে ভগবান ভূত বানাইতে হবে। তার মানে যে কথাটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট অফার দিছি, যে আপনি শুধু মাননীয় আদালত একটা হুকুম দিয়ে দেন যে টাকাটা দিয়ে দেন। হুকুম দিলে কি ক্ষতি হইতো? কি অসুবিধা হইতো? আমাকে একটা হুকুম দিল যে আপনি টাকা ফেরত দেওয়া শুরু করেন, বললো না। কার নির্দেশে? বাদীর নির্দেশে। বাদী বললো যে না, হুকুম দিলে সে টাকা দিতে পারবে, আমরা জানি, আমরা তো এর এই জন্য ঢুকাই দিই। আমরা তো তার মানি না যে ঢুকাই নেই কেন? সে এত বড় বাহিনী নিয়ে চলে, এটা আমাদের গর্ব হয়ে লাগছে, বলছে তো এটা। তো আপনার কাজ করেন, আপনি ছেড়ে দেন, আপনার ডেস্টিনি বন্ধ করে দেন। আমি সেটা অসম্ভব পারবে কেন? আমি বললাম লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে, বরং সরকারের ভোট নষ্ট হবে। এই কাজটা করেন না। এই লোকগুলো বেকার হলে, এগুলো আন্দোলনে নামলে এবং ভোট যাবে সরকারের বিরুদ্ধে। আমরা ভোট নিয়ে তো চিন্তা করি না, আপনি কোম্পানি বন্ধ করবেন। যখন রাজি হলেন না, একদিন পার হয়ে গেল। একদিন পার হওয়ার পরে থানায় জমা দিয়ে রিমান্ড তো চলতেছে, রিমান্ড ছিল মোট 23 দিন। প্রথম তো এটা আমগরে পিটাইছে, আমারও পিটাইনি, আমার হাত পা বেঁধে রাখছে, চেয়ারম্যান সাহেবের গায়ে হাত তুলছে, এগুলো পরে সুন্দর অনেক মারা মারছে। দুদুক যে মারে ডিবির মতো, আপনারা যাই না রাখেন আমার থেকে। একজন লোকে পিটাইছে, দুইজন বেঁধে রাখছে। আপনি চিন্তা করতে পারেন, দুর্নীতির জন্য মানুষ বুঝি রিমান্ডে নিয়ে আগে মারে? এটা তো পুলিশের সিস্টেম, দুদুক এগুলো করতে শিখছে। যাই হোক, এখন আমাকে ভিন্ন প্রস্তাব দিল যে পাইছি একটা ভালো প্রস্তাব আপনার জন্য। কালকে আমরা চেয়ারম্যান সাহেবের সাথে অনেক আলাপ সালাপ করে একটা প্রস্তাব আপনার জন্য বাই করছি। বললাম ভালো, আমি খুশি হয়ে গেছি। তো আপনারা দেশ ছেড়ে চলে যান, আপনাদেরকে এয়ারপোর্টে নামা দিয়ে আসবেন। এটা কেমন প্রস্তাব হলো? আমি সারা জীবনের কামাই বাংলাদেশে, আমি এগুলো ছেড়ে দিয়ে বিদেশে চলে যাবো। বিদেশে যাই কি আমি ডিশ মাছ, আমি কি রেস্টুরেন্টে কাজ করবো? এই বুড়ো বয়সে কোথায় আমি বিদেশে থাকবো? তো এটা জানি না, আপনি বিদেশ চলে যান। তাহলে বলছি তাহলে আমাদের চলে গেলাম, এই যে আপনাদের কাস্টডিতে আছি, এটার কি হবে? আমরা সকালে বলে দেবো, ভোর রাতের দিকে বলে দেবো আমাদের কাস্টডি থেকে পালাই গেছে, আমরা 10-12 জন পুলিশের সাসপেন্ড করে দেবো যে এদের কাস্টডি থেকে পালাই গেছে, এগুলো চাকরি শেষ, আপনি পয়সা গেলেন। তখন আমি জিজ্ঞাসা করছি এরপর আর কত লোকের পাঠাচ্ছেন দেশের বাইরে? জানতে চাইছি এরকম কেস কয়টা আছে।
আমি কিছু অসম্ভব, আপনারা যে চালাকি করবেন সেটাও আমি জানি। বলে কি, বলছি এখান থেকে নিতে র্যাবের অফিসে নিতে নিতে মাঝখানে কুড়িলের কাছে নিয়ে রাস্তার থেকে নামে পিছনে হ্যান্ডকাপ লাগায় দুইটা শুট করে দিয়ে তুমি যে হ্যান্ডকাপ করা অবস্থায় পালন অবস্থায় তাই নিচ্ছে ক্রস করে। আমি ওগুলো বলতে না, আমার নাজিমুদ্দিন রোডের জেলখানায় দিয়ে আসে। ওরে বাবা সাহস কি! বলছি সাহসের আপনি দেখছেন কি? বলে কি করবেন? আমি কিছু একদিন হলে ক্ষমতার পরিবর্তন আসবে, আমি কিছু একদিন হলেও ক্ষমতার পরিবর্তন হবে, মিস্টার মুজাহার আলী এবং তৌফিকুল ইসলাম সেদিনের জন্য রেডি থাকে। মারবেন? আমি মারবো না। জনগণ আপনাদেরকে বান্ধা ছেড়ে দিয়ে আসবে, পাবলিক দিয়ে আসবে আপনাদেরকে। তাদেরকে রাস্তায় বসানোর জন্য, এতগুলো লোকের বেকার করে দেওয়ার জন্য আপনারা দুইজনে যে ধৃষ্টতা দেখাইছেন, কয় আমাদের উপরে চাপ আছে। আমি যে কোথা থেকে চাপ? আল্লাহ তাআলা দিছে। উপরের থেকে চাপ আছে। উপরের থেকে চাপ মানে কি আপনারা উপরে কাজ করেন না রাষ্ট্রের জন্য কাজ করেন? বলে এখন এগুলো বলে লাভ নাই, আপনারা আগে তদবির করেন, তদবির করে সব ঠিক করেন। আমি সেটা আমি তদবির করতে পারবো না, কারণ তদবির করতে গেলে আমার কাছে শত শত কোটি টাকা ঘুষ ছাড়া করতে হবে। কামের আমি সারা জীবনে 50 কোটি টাকা, জানেন? আমি সারা জীবন সেই 50 কোটি টাকাতে 10 কোটি টাকা ট্যাক্স দিয়ে দিলাম, টাকা টিকলো আমার কাছে 40 কোটি, আর এখন আমরা আমার 500 কোটি টাকা কোথেকে দেবো? এই হচ্ছে অবস্থা। কিভাবে জেলটা খাইতে আসছি। চেয়ারম্যান সাহেব কোনদিন ছাড়া পেলে ওরা থেকে গল্প শুনেন যে কিভাবে আমাদেরকে মেন্টালি এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। একটা জিনিস আমাদের ভিতরে কাজ করছে যে একদিন হইলো বাইর হবো এবং প্রতিশোধ যে একদিন হলো বাইর হবো বলছি। কিন্তু দুইজন রেডি থাকেন, তখন আপনারা এলপিআর চলে যাবেন, তখন কিন্তু আপনারা অবসরে যাবেন। আপনারা যে সরকারের পৃষ্ঠপোষকতা পাবেন এই সুযোগ থাকবে না, কারণ তখন আপনাদের উর্দি থাকবে না। তখন উর্দি ছাড়া আপনারা দুইজন কিন্তু সিভিলিয়ান, আপনাদেরকে রিমান্ডে আনবো আমরা, জনগণ রিমান্ডে নিয়ে আসবো। রিমান্ডে দেখছেন কি যে সমস্ত অপকর্ম, যে সমস্ত ভাষা আমাদের সাথে অশ্লীল অশ্লীল অসভ্য কথাবার্তা, বাজে বাজে গালি দিত, জানেন কি অবস্থা? এরা কোনো অফিসার মানে মনে হয়েছে তারা আমাদের টোকাই ধরে নিয়ে আসছে, চিন্তাই করে ধরে নিয়েছে, মা দোকার আসামে ধরে নিয়েছে। আমি একজন অফিসার এখন বলছি, আমি কইছি আপনি ঢাকা শহরে কবে আসছেন? বলে কেন? আমি আপনার বাপরেও তখন জন্ম হয়নি যখন যখন থেকে আমরা ঢাকা শহর থাকি, আপনি কারো কি ভয় দেখেন? আমি কি বুড়িগঙ্গা দিয়া নৌকা করে ঢাকা ঢুকছি? জন্ম আমার এখানে, আমার বাপ এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনারা দিনের দিন 7 দিন আগে ঢাকা শহরে ঢুকছে আর সরকারি চাকরি করেন, কথাবার্তা সাবধানে বলবেন। আমরা কোনো অর্ডিনারি আসামি নই। তখন তাদের টনক করছে যে না, এই লোকের পাঁচ শক্ত, তার মানে আস্থা অনেক শক্ত, এর বেশি দিয়ে। তখন আমার পকেটের থেকে টাকা খরচ করে এবার পাঙ্গাস মাছ, রুই মাছ এগুলো এটা খাওয়াচ্ছে। কিরে ভাই এত খাওয়া? কয় চেয়ারম্যান সাহেব দিচ্ছে আপনাদের খাওয়ানোর জন্য। এগুলো খাও না, তখন তো বাসার খাওয়া আছে, ওরা খান দিচ্ছে হবে। পরে বলে ভুল বুঝেন কেন? কেন ভুল বুঝেন? আমরা তো আপনাদেরকে ধরিয়ে আনিনি, আমাদেরকে দিয়ে ধরায় আনা হয়েছে। আমরা হুকুমের গোলাম। আমি কিছু এটা আমি বুঝছি আপনারা যে হুকুমের গোলাম, কিন্তু একটু ভালো ব্যবহার করেন তখন আমাদেরকে শিখায়। তাহলে ম্যাজিস্ট্রেটের সামনে যা বলবেন কি আমি সব অপরাধ করছি, আপনাদের আমরা ভিতরে ঢুকাই দেব। দেওয়ার পরে আবার যখন ট্রায়াল শুরু হবে তখন বলবেন যে আমাকে দিয়ে ভয় লাগায় এগুলো বলছে, আমরা তাই করছি। ম্যাজিস্ট্রেটও বলছি যে ভয় লাগায় এগুলো করছে। এখন দেখি কি ম্যাজিস্ট্রেট আর বিশ্বাস স্বীকারই করে না যে আমি এই কথাটা বলতেছি। সবাই বলতে গেছে। আমি তখন কিন্তু একটাই দোয়া করছি যে আমরা কোনো একদিন দেশে বিচার ব্যবস্থা আসুক, ন্যায়পরায়ণ একজন বিচারক আসুক, ন্যায়পরায়ণ একজন রাষ্ট্র শাসক আসুক। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি আল্লাহ এটার জন্য বিচার আল্লাহ দুনিয়াতে দেখা যেতে পারে। তো এই হচ্ছে আপনাদের বিনিয়োগ নিয়ে আমি সংক্ষিপ্ত আকার বললাম, আরো বিস্তারিত অন্য সময় বলবো। ব্যবসা শুরু করে নিয়ে আমার কথা হচ্ছে ব্যবসা তো আমাদের অবৈধ ছিল না। ব্যবসায়ী দেখেন তারা সবাই আসামি বানাইছে। এটা কিন্তু জজ সাহেব জিজ্ঞাসা করছে যে যেই ব্যবসার জন্য তাদেরকে ধরলেন সে প্রতিষ্ঠানে আসামি বানাইলেন না কেন? এরা আমাদের মাথায় আসে নাই, আসলে আসে নাই। কোম্পানি যে একটা ব্যক্তি, কোম্পানিকে যে আসামি করা যায় এই দুই বাদী জানতোই না, শিখেও না। ডেস্টিনি বা ট্রি প্ল্যান্টেশন বা সমিতি এদেরকেও আসামি বানানো উচিত ছিল। তারা করে শুধু ব্যক্তিদেরকে আসামি করছে। তাতে করে জজ সাহেব এটা চার্জ করছে এবং রায়ের মধ্যে আছে কিন্তু যে এই মামলাটার মধ্যে খুঁত আছে, কারণ বাদীগণ কোন প্রতিষ্ঠানকে আসামি করে নাই। কি করছে? ব্যক্তিদেরকে করছে। কিন্তু ব্যক্তিদেরকে করলে কি হবে? গাড়ি তো করে হয়েছে, ড্রাইভার ধরে নিয়ে গেছে, ড্রাইভার না থাকলে গাড়ি চালাবো কে?
কারণ এই গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে ড্রাইভার, রাস্তা দিয়ে আইটে যেতে সবাই গাড়ি চালাতে পারবে না। আর কেউ যদি কেউ ছোটবেলায় আমি টুকটাক গাড়ি চালাইছি, মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা আছে, দেখ আমি গাড়িটা চালাই, তাহলে কিন্তু এই গাড়ি কিন্তু মানুষের ঘাড়ে তুলে দেবে। আমি কোনোদিন বলি না যে অভিজ্ঞতা না থাকলে ডিস্ট্রিক্ট ধ্বংস হয়ে যাবে, এটা ভুল, যার ব্যাখ্যা নেই। আমি বলতেছি এই গাড়ি চালানোর অভিজ্ঞতা আর কারো যদি থাকে আমি স্বেচ্ছায় গাড়ি দিয়ে দেবো, গাড়িটা চালাও। তুমি আমাকে কটাক্ষ করে বলো না যে আপনি বললে ডিস্ট্রিক্ট বন্ধের জন্য এটা চিন্তা করেন না, বলে দেখেন এই ডিস্ট্রিক্ট বন্ধ হয় কিনা। এইভাবে কমেন্ট করছে ওবায়দুর রহমান হিরো, সে আমাদের একজন পিএইচডি। বলেন এই ছেলেটারা আমি যে পরিমাণ সাপোর্ট দিচ্ছি শুধু পিএইচডি হওয়ার জন্য, আমার লাইফ আমি ভুলবো না। সে আমার সম্বন্ধে কমেন্ট লিখছে যে আপনি মনে করেন আপনি ছাড়া ডেস্টিনি চলবে না, কিন্তু আপনি মহিলা দেখেন ডেস্টিনি চলে কিনা। কিচ্ছু না, আমি তারা বলবো তুমি দায়িত্ব নাও, আমি আর বড় দরকার নাই, আমি পয়সা থাকি, তুমি খালি ডেস্টিনি চালায় দেখো, নাহলে বড় বড় কথা উদ্র করো। কারণ ডেস্টিনি এমন একটা পিকুলিয়ার কোম্পানি, বিশ্বাস করেন এই কোম্পানির হারমোনিয়ামের ঘাট বানাইছি আমি, সুর বানাইছি আমি, সারেগামা বানাইছি আমি, এখনো কারণে শিখেই নেই সারেগামা। তাহলে এই হারমোনিয়াম শুরুর দিকে আমারই বাজাতে হবে, আস্তে আস্তে সবাই সারেগামা শিখেই হবে। এই সারেগামা সবাই পারবে না, এটা আমি বুঝি রে ভাই। কারণ ডেস্টিনি কখনো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি না, না আমি মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি। ডেস্টিনি হচ্ছে ডেস্টিনি কোম্পানির মতো একটা সিস্টেম বানাইছি, কি নাম অনলাইন জানাই, এটার বলে ডেস্টিনি বিজনেস পারপাস। এটা কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং এর কোনো নিয়ম কানুন ফলো করা চলে না, কিন্তু ডেস্টিনি কোনো নিয়ম কানুন ফলো করে না, নিজস্ব স্টাইলে চলতেছে। তাহলে এটার নাম মাল্টি লেভেল মার্কেটিং কেন হলো? হয়েছে তার কারণ হলো আপনারা দেখেন তো অনেক সময় কে যেরকম মোটরসাইকেল কিনলে তো একটা হোন্ডা কিনছে, সেটা মোটরসাইকেল কিনছে না হোন্ডা কিনছে? মোটরসাইকেল কিনছে, হোন্ডা একটা ব্র্যান্ডের নাম, ভুল করে কয় কি দোস্ত একটা হোন্ডা কিনছে। ঠিক মাল্টি লেভেল মার্কেটিং হয়ে গেছে ডেস্টিনি এইভাবে। ডেস্টিনি কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি না। যদি বলেন কি, আমি বলবো ডেস্টিনি হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি। সুতরাং ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে ডেস্টিনিকে মেনে নেওয়া যায়। আর ডেস্টিনি যেহেতু নেটওয়ার্কিং করে, তাই ডেস্টিনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, নট মাল্টি লেভেল মার্কেটিং। তাহলে তাহলে তো আপনি তো শুরু থেকে ডেস্টিনি মাল্টি লেভেল মার্কেটিং বলে আসতেছেন, এটা কেন বলতেছেন? এটা বলতেছি যে কারণে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, এক সিঙ্গেল পান দেন, গাড়িটা পিছনে ব্যাক করেন, ধরুন কিন্তু দুইবার করতেছে, এক সিঙ্গেল পান দেন, এক আবার সিঙ্গেল একই শব্দ না, তো গাড়িটা পিছনে ব্যাক করেন, কি হইল? পিছনে আবার ব্যাক। আমরা অনেক সময় এই বাংলাগুলো ভুল করি, বলার সময় এমন কিছু ভুল শব্দ বলি, এরকম একটা ভুল শব্দ হয়েছে ডেস্টিনির জন্য। সেটা হচ্ছে আমরা পানি খাই, আমি কি আসলে পানি খাই? আমরা এক হিন্দুস্তানি ধরছি কেরালাতে, कोई यार तुम लोग सब कुछ खाता है, कुछ पीता नहीं ना। আমি বললাম কেন? ये पानी खाता है, बीड़ी खाता है, चाय भी खाता है, कुछ नहीं पीता। अब इसी ये हमारा ये हो गया, आदत पड़ गया। আমরা এভাবে বলতে বলতে আমরা চাও খাই, সিগারেটও খাই, পানও খাই, আসলে এটা খাওয়া যায় না, না বুঝে বলিয়ে, তাই না? দেখবেন কোন একটা পান দোকানে গেলে কেউ কয় কি দোকানদারে, এই এক সিঙ্গেল পান দে, তো বললে হয় যে সিঙ্গেল পান দে বা একটা পান দে, এক সিঙ্গেল পান দে। গাড়ি যারা পার্কিং করতে দেখো ভাই, গাড়িটা পিছনে ব্যাক করো, এটা কিন্তু আপনিও করেন, কিন্তু বহু ভুল, পিছনে আবার ব্যাক, বা একই শব্দ দুইবার। এর কারণ কি? এটা আমাদের হ্যাবিট। এইভাবে ডেস্টিনি এয়ারলাইন কোম্পানি হয়ে গেছে, 10,000 ছাত্রে ভগবান ভূত হয়ে গেছে। মানে ডেস্টিনি ডাইরেক্ট সেলিং কোম্পানি। এখন আগামীতে ডেস্টিনির ভবিষ্যৎ অনেক ভালো। আমরা ইনশাআল্লাহ এমএলএম লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতেছি। এমএলএম লাইসেন্স দিলে, যেহেতু ডেস্টিনিকে এমএলএম বলা হচ্ছে, এমএলএম লাইসেন্স দিলে আমরা ব্যবসাটা শুরু করে দেবো। কারণ আমি এমএলএম লাইসেন্স ছাড়া ডেস্টিনির ব্যবসা, বিশেষ করে ডেস্টিনির ব্যবসাটা শুরু করতে ইন্টারেস্টেড না। তাহলে কি করবো? অন্যান্য ব্যবসা আছে আমাদের, আরো অনেক ব্যবসা, রিয়েল এস্টেট, এয়ারলাইন্স, হোটেল, জুট মিল, ব্যবসা কি কম আছে নাকি? আমরা সেগুলো শুরু করে দেবো। সিনেমা হল, এগুলো তো অ্যাভেলেবল না। শুধু নির্দিষ্ট ব্যবসা যদি গভর্নমেন্ট আমাদেরকে লাইসেন্স না দেয়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ না লাইসেন্সটা দেয়। ইভেন আমাদের দরখাস্ত যদি গ্রহণ করে ফেলায়, খেয়াল করে, তখনও আমরা ব্যবসা শুরু করে দেবো। কেন? আপনার অ্যাপ্লাই করে গ্রহণ করলে শুরু করুন। হ্যাঁ, দেখবেন মোটরসাইকেল নতুন কিনলে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লাই করে যখন রেজিস্ট্রেশন গ্রহণ করে, তখন মোটরসাইকেলের মধ্যে লেখা রাখে AFR, মানে অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন, এটাই হলো নাম্বার প্লেট। অর্থাৎ আমরা যদি দরখাস্তটা গ্রহণ করাতে পারি সরকারের যথাযথ কর্তৃপক্ষ দ্বারা, তাহলে আমরা ব্যবসা শুরু করতে পারবো, কারণ আমরা তো অ্যাপ্লাই করছি, আমার কোনো আপত্তি থাকবে না।
একেবারে আপত্তি অ্যাপ্লাইও করবো না, বাংলাদেশে এমএলএম ব্যবসার কথা আমি শ্রদ্ধাও করবো না, না এটা অসম্ভব না। কারণ তখন আমি একা যাবো না, আমার লোকে আরো অনেকে বান্ধেলে যাবে, দলে দলে লোক জেলে যাবে, 10,000 লোক ঢুকাই দিবে একদিন। দেখার নেই কেমন ঢুকায় 10,000 লোক একদিনে ঢুকেছে, তাও আমি ঢাকা জেলে দেখছি একদিনে 10,000 লোক ঢুকেছে। তো কথা হচ্ছে এই পাগলামি গুলো করা যাবে না। আপনারা অনেক বুঝদার, আপনাদের মধ্যে 3টা গুণ পাইছি, এটা বলে আমি শেষ করতে চাই। আপনাদের মধ্যে 3টা গুণ পাইছি, 3টা গুণ ধরে রাখেন ভাই। আমি অবাক, এই 3টা গুণের জন্য আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ পুরস্কৃত করবে, আর বান্দা হিসাবে আল্লাহর হেল্পে আমি দুনিয়াতে আপনাদের সহযোগিতা করবো যাতে আপনারা পুরস্কৃত হন। এই 3টা গুণ কি? আপনাদের 3টা অ্যাকচুয়ালি হিসাবে 4টা গুণ। এই 4টা গুণ কি জানে রাখেন, নিজেকে জানেন, নিজেকে জানে আজকে আপনারা আপনাদের থেকে বিদায় নেব, জানতে পারবেন আপনারা কে। 1 নম্বর গুণ হচ্ছে আপনারা প্রচন্ড ধৈর্যশীল। ধৈর্যের যত ওয়াজ আছে সব আপনাদের কাছে ফেল। ধৈর্য ধরতে বলা হলে দেখতে আসা হচ্ছে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর, ধৈর্য কাকে বলে। দ্বিতীয়টা হলো স্বপ্ন, আপনারা ভীষণ স্বপ্নবাজ, এখনো এত স্বপ্ন দেখেন যে কেউ স্বপ্ন কল্পনা করে না, এটা আপনাদের দ্বিতীয় গুণ। আপনাদের আছে সৎ সাহস, আসলে ব্যবসা করতে গেলে যেগুলো লাগে সব গুণ আপনাদের আছে। আপনাদের প্রচন্ড সাহস আছে, ওর বাপরে, আপনারা যেভাবে এখনো সভা সমিতি করতেছেন, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, তখনও করছেন, আপনাদের প্রচন্ড সৎ সাহস আছে। আর আপনাদের আছে নির্দিষ্ট একটা গোল সেটিং, আমি কি করব, কোন দিকে যাব, প্ল্যানিংটা শুধু আমি দেব শুধু প্ল্যানিং। যে আপনাদের এই 4টা গুণের সাথে, আপনাদের এই 4টা গুণের সাথে আমার প্ল্যানটা দিলে তখন এটা হবে ককটেল, এবং রান্নাটা হবে খুব স্পাইসি সুস্বাদু। ঠিক আছে? এই পর্যন্ত এসে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি, কারণ আমার আরো একটা প্রোগ্রাম আছে, অনেকক্ষণ কথা বলছি। আমি যদি আরেকটা প্রোগ্রাম না থাকতো আমি আরো ঘন্টা দিয়ে কথা বলতাম আপনাদের সাথে, এই দম আমার আছে। কিন্তু আরেকটা গ্রুপ বসে রয়েছে, তারা বঞ্চিত হবে, তাদেরকে বঞ্চিত করা যাবে না। তবে ঈদের পরে ইনশাল্লাহ আমি মাঠে নামবো, এখনো মাঠে নামিনি, নামবো ঈদের পরে। আর আপনারা যারা কোম্পানি করছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে, এই সকল কোম্পানির শেয়ার ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে। তাহলে ডেস্টিনি 2000 যখন মুনাফা হবে, আপনার কোম্পানির মাধ্যমে আপনি সেই মুনাফা পাবেন। এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই ব্যাপারে কোনো ধোঁকাবাজি হয়নি। এই যে 90টা কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছে, আরো 40টা হবে, এই 140টা কোম্পানি বা 30টা কোম্পানি সবাই মুনাফা পাবে, এই ব্যবস্থা করে দেবো। তবে কোম্পানিগুলোর সমস্ত শেয়ারের টাকা 30 এপ্রিলের মধ্যে পরিশোধ করে ফেলেন, মে মাসে যেন আমরা এটা রেজিস্ট্রেশন করতে পারি। কারণ এখন আমাদের কিন্তু অনেক ঘটকানি হয়েছে, অনেক পানসিনি হয়েছে, অনেক যাওয়া আসা হয়েছে দুই পক্ষের। এখন বিয়েটা করায় ফেলার সময় চলে এসেছে, আর ঘোরাঘুরি করা যাবে না। ঠিক আছে? ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর কক্সবাজার প্রোগ্রাম করতে যাচ্ছেন, করেন, এটা তো ভালো জায়গা, এটা তো একসময় পিএইচডি থেকে নিয়ে করছি। কক্সবাজার আসলে 1 ঢিলে 2 পাখি মরে, প্রোগ্রামও হয়, বাতাসও খাওয়া যায়, এটা করতে পারলে ভালো। তবে এটা আমাদের এয়ারলাইন্স পুরো পর্যন্ত অপেক্ষা করলে হয় না, আমাদের এয়ারলাইন্স চালু করতেছি। বেস্টার চালু করবো, কিন্তু বেস্টার চালু করবো দুইটাই একবার দিয়ে শুরু করবো আগে ইনশাআল্লাহ। আগামী বছর জানুয়ারি থেকে বেস্টার অফিসিয়াল কাজ কাম শুরু হবে। কারণ কি জানেন, বাইরে খবর নিছি আমার কোন কোম্পানির দায় কতটুকু আছে, কতটুকু লাইবিলিটি আছে, খুঁজে দেখি কি বেস্টারের দায় হচ্ছে 0, শূন্য, কারো কাছে দেওয়া নাই, সরকারের কাছে না, কারো কাছে না। বরং বেস্টের যে দায় আছে সেই দায়টা হচ্ছে সমিতির কাছে, সমিতির টাকা শোধ করে বেস্টের কাছে সম পরিমাণ টাকা থাকবে বিমান কেনার জন্য। তাহলে এই কোম্পানিটা কিন্তু আমরা নিশ্চিত আগে শুরু করতে পারি। এবং সবাই ভালো থাকেন, আমার সাথে যারা এই পর্যন্ত আমাকে সহযোগিতা করছেন আসার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি যখন জেলে ছিলাম আপনারা অনেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করেছেন, এমন বহুদিনের ঘটনা ঘটছে যে আমার হাতে 500 টাকা দিয়েছে, আমার ওটাও মনে আছে। এবং আমি ওটাও একটা কাগজের খোসায় লিখছি, নিষেধ করছে যে স্যার এটা লেখার দরকার নেই, আপনার ফল খেতে দিচ্ছি, কিন্তু আমার বিবেকে আটকেছে না,
এটা তার কষ্টের টাকা, এটা করা যাবে না। আপনাদের কোনো টাকা নষ্ট হয়নি, আপনারা বঞ্চিত হবেন না। আমি একটা জিনিস চারিত্রিক ভাবে ধারণ করি, সেটা হচ্ছে আমি কোনোদিন জীবনে এই বয়স পর্যন্ত কোনোদিন কারো 10টা টাকা বাইরে খাইনি, রেকর্ড নাই। যদি রেকর্ড কেউ দেখাইতে পারে আমার সামনে নিয়ে আসেন। এটা হলো আমার প্রথম চারিত্রিক মানসিক বল, যে কারো 10 টাকা বাইরে খাইনি, খাবো। আর একটা হচ্ছে আননেসেসারি আপনাদের সাথে অযাচিত মিথ্যা কথা বলার প্রবণতা আমার নাই। মিথ্যা কথা টুকটাক বলতাম, আগে একসময় বলতাম মার সাথে আর বাবার সাথে আর শিক্ষকের সাথে বলতাম। শিক্ষক জিজ্ঞাসা করে তুই আসিস নাই কেন, বলতাম তো আমার শরীরে জ্বর ছিল। মা হয়তো জিজ্ঞাসা করতো কি তুই স্কুলে যাস নাই, স্কুল বন্ধ। বাবা হয়তো জিজ্ঞাসা করছে নামাজ পড়াস না, যে আপনার নামাজ পড়ছি। এই টুকটাক এদের সাথে মিথ্যা কথা বলছি। আর পরবর্তীকালে বিয়ে করার পর বউ হচ্ছে তুমি বৈশাখীতে বাইরে রাস্তা আইতেছি। কিন্তু বিশ্বাস করেন জ্ঞাত সারে আপনারা যারা বিনিয়োগকারী, আপনাদের কারো সাথে একটি মিথ্যা আশ্রয় নিয়ে, কারণ আপনারা আমার প্রতিপক্ষ নন, আপনারা আমার বিরোধী দলীয় কেউ নন। আপনাদের কাছে আমার কোনো ঝুঁকি নেই, রিস্ক নেই, হারাবারও কিছু নেই। তুমি মিথ্যা বলবো কেন? মানুষ মিথ্যা বলে কিন্তু নিজেকে লুকানোর জন্য, কারো থেকে নিজেকে বাঁচানোর জন্য। মিথ্যা তো আপনিও প্র্যাকটিস করে দেখবেন, আমার মতো আপনিও প্র্যাকটিস করেন, আপনারা মিথ্যা বলা লাগবে না, স্পষ্টবাদী হয়ে যান, কোনো সমস্যা নেই। বরং মিথ্যা না বললে ঝামেলা কম, মিথ্যা বললে ঝামেলা বেশি। একটার পর একটা মিথ্যা কথা বলতে হয়, এটা থেকে বেরিয়ে আসে। মিথ্যা চর্চা না করাই ভালো। আরেকটা জিনিস বলি, দুই জাতীয় লোকের আমি একদম পছন্দ করি না, আজকে এটা বলে শেষ করতেছি। একটা হচ্ছে যারা অনর্গল অহেতুক কথায় কথায় মিথ্যা কথা কয়, একদম সহ্য হয় না। আরেকটা হচ্ছে যারা অন্যের টাকার নিজের টাকা মনে করে খরচ করে। আমি কিন্তু এদের দুই গ্রুপের একজনও ছাড়বো না। অন্যের টাকা আমানত, এটা তোমাকে দিতেই হবে, এটা দিতে হবে, এটা হিসাব পাই দেবো। সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ।